কাঠ আর স্যাঁতসেঁতে মাটির গন্ধ। তাদের পায়ের নিচে শুকনো পাতা আর ভাঙা কাচের টুকরো মরমর করে উঠছে। আর সেই কিটকিটে শব্দটা এখন আরো কাছে, মনে হচ্ছে যেন দেয়ালের ভেতর থেকে আসছে। তারা একটা বিশাল ঘরে প্রবেশ করলো। ঘরের মাঝখানে ছাদ থেকে ঝুলে থাকা এক বিরাট ঝাড়বাতির নিচে রতনের লাশটা পড়ে আছে, কিন্তু স্বাভাবিকভাবে নয়। লাশটা হাঁটু গেড়ে বসার ভঙ্গিতে, কিন্তু তার মাথাটা পুরোপুরি পেছন দিকে ঘোরানো, যেন সে নিজের পিঠ দেখছে। তার চোখ দুটো খোলা এবং বিস্ময়ে ভরা, কিন্তু সেই চোখে কোনো মনি নেই, শুধু ধূসর। আর তার পুরো শরীরটা অস্বাভাবিক সাদা রেশমি সুতো দিয়ে মোড়ানো, ঠিক যেন একটা মাকড়সার শিকার। আহ! এটা এটা কি? এটা তো লাশ না, এটা। আহ, চুপ, একদম চুপ। গফুর তার অভিজ্ঞ চোখ দিয়ে লাশটা জরিপ করছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, রক্তপাতের দাগ নেই, কিন্তু তার চামড়ার নিচে হাতের শিরা বরাবর কিছু একটা যেন ধীরে ধীরে নড়াচড়া করছে। চারপাশে কয়েকটি মশাল জ্বলছে। গফুর আর শফিক মিলে লাশটাকে একটা চৌকির উপর শুইয়েছে। মোরল এবং আরো দু একজন গ্রামবাসী দূরে দাঁড়িয়ে আছে। তাদের মুখে প্রচন্ড আতঙ্ক। এমন মরণ তো জীবনেও দেখিনি গপু। রতন পোলাটা তো ভালো আছিল, চৌধুরী বাড়িতে কেন মরতে গেল? সব প্রশ্নের উত্তর লাশ দেয় না মোরল সাহেব। কিছু উত্তর জ্যান্ত মানুষের কাছেও খুঁজতে হয়। গফুর লাশের শরীর থেকে সেই অদ্ভুত রেশমি সুতোর আবরণটা সরাতে শুরু করলো। সুতোগুলো অস্বাভাবিক শক্ত এবং আঠালো। আবরণটা সরাতেই এক ভয়ঙ্কর দৃশ্য বেরিয়ে এলো। রতনের চামড়া ফ্যাকাশে এবং ঠান্ডা, কিন্তু শক্ত, যেন মোম দিয়ে তৈরি। গফুর লাশটার হাতটা সোজা করার চেষ্টা করতেই একটা বিকট মটমট করে শব্দ হলো। রতনের কনুইটা সামনের দিকে না বেঁকে আড়াআড়ি ভাবে পেছনের দিকে মাকড়সার পায়ের মতো বেঁকে গেল। উস্তাদ, উস্তাদ, আমি আর পারবো না, ওর শরীরের ভিতর সব ভাঙা গেছে। গফুর সেদিকে পাত্তা না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। সে রতনের গলার কাছে একটা ছোট ক্ষতচিহ্ন দেখতে পেল। ক্ষতটা কোনো ছুরি বা অস্ত্রের নয়, দেখতে ঠিক দুটো পিন ফোটানোর মতো, অনেকটা সাপের কামড়ের মতো, কিন্তু আরো ছোট। গফুর ক্ষতটা পরীক্ষা করার জন্য ঝুঁকতেই রতনের মৃতদেহটা হঠাৎ করেই এক ঝটকা দিয়ে উপরে উঠে গেল। তার বুকের পাথরটা ধরফর করে উঠল, যেন ভেতরে হৃৎপিণ্ড নয়,